Thank you so much for staying with us. আমরা সরাসরি যেতে চাই ডক্টর আনন্দের হ্যান্ড কাছে with our next segment about US tariffs আর ওর ইম্প্যাক্টটা কি। এর সঙ্গে সঙ্গে আমরা will also see the impact of the US aid dismantling as well, because I think two are connected. So as we were discussing, I think some elements of impact we covered in the last, but যখন এরকম একটা speculation আছে কি the demand will go down and therefore the production, and then therefore the impact on the people who are working in that production line কে বেশি impacted হবে, how, and what should be in our mind in terms of absorbing that impact? I think প্রথম ইম্প্যাক্টটা আমি বলবো যে শ্রমিকদের উপরে যারা উৎপাদনের সঙ্গে যুক্ত, বিশেষ করে রপ্তানিমুখী শিল্পে, এবং আমাদের দেশের ক্ষেত্রে প্রাইমারিলি এটা আরএমজি সেক্টরের উপরে। ফার্মাসিউটিক্যালসটা আমি বাদ দেবো এই কারণে, কারণ ফার্মাসিউটিক্যালস জিরো ট্যারিফ এখনো নতুন রেজিমে, তো সেদিক থেকে আমরা বলতে পারি নিরাপদ। তো গার্মেন্টস সহ ওভারঅল যদি বলি যে বাংলাদেশ অর্থনীতি কিন্তু ইতিমধ্যে একটা নাজুক অবস্থা এবং চাপের মধ্যে আছে। সেই নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে গত 2 বছর ধরে, এবং জুলাই আপরাইজিং এর পরে এটা আরো বেশি নাজুক হয়েছে। সেটা আমাদের ফরেন রিজার্ভের ব্যালেন্স থেকে শুরু করে আমাদের প্রোডাকশন প্রসেস, সিকিউরিটি সবকিছু মিলিয়ে আমরা বলবো অর্থনীতি একটা চাপের মধ্যে আছি, দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে ইত্যাদি। তো সেই জায়গাটা আমি বলবো এটা কাইন্ড অফ মরার উপরে খাড়ার ঘা, এই পার্টিকুলার ডিসিশনটা। কিভাবে শ্রমিকদের উপরে হবে এটা যদি একটু আনপ্যাক করি 1 মিনিটে। যখনই প্রাইস নেগোসিয়েশন হয় গ্লোবালি, তখনই কিন্তু মালিক যারা উৎপাদক কিংবা নিয়োগকারী আছেন তারা চেষ্টা করেন যে কোথায় কাট করা যায় কস্ট। কাটটা আসে মূলত কিন্তু শ্রমিকের বেতনের উপরে, সেটা আইদার সরাসরি মজুরির উপরে অথবা ওভারটাইমের ক্ষেত্রে যে অতিরিক্ত পেমেন্ট পাওয়ার কথা সেটা না দিয়ে, কিংবা অন্যান্য যে বেনিফিটগুলো আছে সেগুলো কাট করে। তো সেদিক থেকে শ্রমিক শ্রেণী কিন্তু ইতিমধ্যেই চাপের মধ্যে আছে, এবং তারা প্রায়শই রাস্তায় নেমে আসছে তাদের বেতনের দাবিতে, বিশেষ করে বকেয়া বেতনের দাবিতে। তো এই যে প্রোডাকশন ডিমান্ডের ফলে যদি ওভারঅল উৎপাদন বাংলাদেশে কমে, সেটার প্রভাবে অটোমেটিক্যালি কিন্তু কিছু কিছু কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তো সেক্ষেত্রে যে লে অফটা হবে সেইটার ধাক্কাটা শ্রমিকের উপরে সব থেকে বেশি আসবে, এবং ওইটা সামলাবো কিভাবে আমরা, সে জায়গায় মনে হয় যে আমাদের পরবর্তী আলাপে আসবে হয়তো করণীয়, সেটা একটা। দ্বিতীয় হলো যে অন্যান্য দেশের যে চেম্বার অফ কমার্সগুলো কিন্তু ফরেন বায়ারের সঙ্গে প্রাইস নেগোসিয়েশনে একাত্তা থাকে, কিন্তু আমাদের এখানে এই ঐক্যটা কম, যার ফলে কোনো কোনো ম্যানুফ্যাকচারার এমন একটা দামে রাজি হয়ে যায় যেটা রেফারেন্স পয়েন্ট হয়ে যায়, এবং আমরা ন্যায্য দাম যেটা ভিয়েতনাম আমাদের থেকে একই প্রোডাক্টে 20% বেশি পাচ্ছে, আমরা দেখা যায় 20% কম পাচ্ছি। তো সেটার কারণেও আমার মনে হয় যে একটা প্রভাব পড়বে ওভারঅল সাপ্লাইয়ের উপরে। আর থার্ড যেটা আমার কাছে মনে হয় যে আমরা ফরেন যে আমদানির উপর যে নির্ভরশীলতা, ফরেন রিজার্ভের 2টা উৎস আমাদের, একটা হলো রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট আর্নিং। সো এক্সপোর্ট আর্নিং থেকে যদি আমাদের ফরেন রেমিটেন্স ইনকাম কমে, দ্যাট উইল হ্যাভ এ চেইন or domino effect on other sectors. Correct. I mean, overall it is all boils down to the people who are at the bottom layer of the society. Exactly. And this is where I felt that the USA dismantling also has an impact, because it has also impacted that section of the society. Of course, in case of Bangladesh, the overall, if you see it from the percentile point of view, so USAID's contribution was not that high, but still I felt that it has really impacted quite number of initiatives, particularly in the area of nutrition, in the area of economic opportunities, civil society strengthening, empowerment, particularly on the women's health. So those are the areas I think have quite intensively impacted.
Now coming to this part of further understanding this impact, there are two aspects. One is, of course, our dependence on the garment as one sector, and therefore that comes dominant naturally 20%. এর মধ্যে কি আমাদের কোনো স্কোপ আছে কি দিস ক্যান বি ডাইভার্সিফাইড টু আদার্স, এই যে ইম্প্যাক্ট ইন আদার সেক্টরস যদি আমরা বলি কি না গার্মেন্ট থেকে অন্য জায়গায় চলে যাই, তো হাউ দ্য আদার সেক্টরস আর পারফর্মিং উইথ দিস ইউএস ট্যারিফ, ওখানে কি ইম্প্যাক্ট আছে? আমার মনে হয় শর্ট টার্মে মার্কেট ডাইভার্সিফিকেশন ইজ রাদার ইজিয়ার, ওকে, কিন্তু প্রোডাক্ট বা বাস্কেট ডাইভার্সিফিকেশন ইজ মোর কমপ্লেক্স। সেটার সঙ্গে ইজ অফ ডুইং বিজনেস ইজ ইম্পর্টেন্ট, করাপশন ইজ ইম্পর্টেন্ট। একটা নতুন উদ্যোক্তা যখন ব্যবসা করতে আসে তাকে যত ধরনের জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় এবং রেন্ট সিকিং এর শিকার হতে হয়, সেই জায়গাটায় ওভারঅল ইমপ্রুভমেন্ট ছাড়া আসলে ইভেন যদি ট্রাম্প ট্যারিফের ইম্প্যাক্ট নাও আসতো, তো আমরা যে ইকোনমিক ট্রান্সফরমেশনের কথা বলছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্টাক ইন দোজ 2 পয়েন্টস। ইভেন চিন্তা করুন যে মালয়েশিয়া এবং কাম্বোডিয়া, মালয়েশিয়া আমাদের জিডিপি সেম, কিন্তু মালয়েশিয়া আমাদের থেকে 10 গুণ বেশি ইনভেস্টমেন্ট পায়, আবার ক্যাম্বোডিয়ার জিডিপি কম আমাদের থেকে, তারপরে আমাদের দ্বিগুণ তাদের ফরেন ইনভেস্টমেন্ট। তো অন্য দুইটা ফ্যাক্টর যদি দেখি, মালয়েশিয়ার যে করাপশন পারসেপশন ইন্ডেক্স এবং কম্বোডিয়া আমাদের থেকে বেটার, আবার ইজ অফ ডুইং ইন্ডেক্সেও তারা আমাদের থেকে বেটার। তার মানে ধরে নেওয়া যায় ওই দুইটা জায়গায় আসলে কাজ করা যায়, এবং যত দ্রুত করা যাবে তত আমার মনে হয় যে একটা ডাইভার্সিফিকেশনের স্কোপ তৈরি হবে। এক্স্যাক্টলি। নেক্সট হচ্ছে যে আমাদের ইকোনমির 85% ইনফর্মাল কিংবা মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। তো এখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসির একটা শিফট দরকার, ফোকাসটা দেওয়া দরকার স্মল মাইক্রো এন্টারপ্রাইজের উপরে। যে ধরনের ইনসেন্টিভ আমরা রেডিমেড গার্মেন্টসে দিয়েছি, এরকম সিস্টেমেটিক ইনসেন্টিভ যদি এখানে দিতাম, এবং প্রবাসী শ্রমিক যারা বাইরে আছে তারা যে রেমিটেন্স পাচ্ছে ওদের জন্য যদি আমরা এই ধরনের প্রণোদনা এবং আরো ব্যবস্থা করতাম, আমার ধারণা যে শক অ্যাবজর্বেন্সের জায়গা থেকে দ্যাট উড বি প্রুডেন্ট অ্যাপ্রোচ। আর সেটা ফলাফল পেতে যদি এই মুহূর্তে শুরু করি 2 থেকে 5 বছর লাগবে। সুতরাং শর্ট রানে একটা ইম্প্যাক্ট আসবে ধরে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা প্রস্তুতি নিতে হবে, মনে দরকার আছে। সো এটা নিয়ে আমার একটা মাথার মধ্যে প্রশ্ন চলছিল, যেটা এখানে অনেক লোক আছে যেটা ইউনো হ্যাভিং আমেরিকান ড্রিম ইন মাইন্ড, যেটা অনেক লোক বাংলাদেশি যায় ওখানে, আর ওখানেও অনেকজন আছে যেটা অলরেডি সেটেলড, বাট দের ইজ ইনসিকিউরিটি বিল্ডিং আপ দেয়ার অলসো বিকজ অফ দ্য ডোমেস্টিক ইনফ্লেশন এন্ড অল দ্যাট। এটা নিয়ে আপনাকে কি মনে হয় কি what will happen with those insecurities? আমার কাছে মনে হয় যে শুধুমাত্র বাংলাদেশ না, সব দেশের জন্য একটা অপরচুনিটি। কারেক্ট, যে আমেরিকাতে যে লে অফটা হবে বোথ ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, যারা লে অফ হবেন তারা কিন্তু চাইবেন বেটার অপরচুনিটির জন্য। কারেক্ট, অ্যান্ড দোজ অপরচুনিটিস প্রাইমারি লাই ইন এশিয়া। সো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইভেন ইস্ট এশিয়ার দেশগুলো, তো সেটা একটা অপরচুনিটি কিন্তু আছে, বাট সেটার জন্য আমাদের মনে হয় যে খুব প্রম্পটলি অ্যাক্ট করা দরকার। হ্যাভিং সেড দ্যাট, অন্য একটা টেন্ডেন্সি ইতিমধ্যে ছিল যে লিভ দ্য কান্ট্রি অ্যাট এনি কস্ট। কারেক্ট, সেটাও ডোমেস্টিক রিয়ালিটির কারণে ছিল। তো এখন ইভেন যারা বিদেশে পড়তে যাচ্ছিল তাদের মধ্যে একটা আনসার্টিনিটি আছে, অনেকে এখন হয়তো বিকল্প চিন্তা করবে ইউএসএ না যে ইউরোপে না যে অন্য কোনো দেশে যাওয়ার জন্য। বাট ওভারঅল ট্রেড অফটা আমার কাছে মনে হয় যে উই ক্যান লিভারেজ দি brain of diaspora community, and not only diaspora community, any good expert who are looking for opportunity, we should attract them, especially in those sectors যেখানে potential আছে কিন্তু যথেষ্ট expertise. But it also comes with a little bit of a caution that it means the competitiveness in every sector will go up many folds. Absolutely. So we'll have to really, like, young people need to be really prepared for exactly domestic market competition ta badbe. Exactly. That is an I think opportunity we can, বিশেষ করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, তারপরে এরকম এপিআই ইন্ডাস্ট্রিতে, এরকম আরো বেশ কিছু ইন্ডাস্ট্রি যেটা রিসেন্টলি বিডা আইডেন্টিফাই করেছে, ওগুলোতে আমাদের যে এক্সপার্টিস কিংবা কম্পিটেন্সি ঘাটতি আছে সেটা মেটানোর ক্ষেত্রে এটা একটা উপায় হতে পারে। পারফেক্ট।
So that's great. Thank you so much, Dr. Rehan, and thank you for staying with us. আমরা এখন এই সেকশনের মধ্যে আলাপ করলাম কি এই ট্যারিফ নিয়ে, এই ইউএসএ ডিসমেন্টলিং নিয়ে কিভাবে একটা ইম্প্যাক্ট হতে পারে। অলদো এভরিথিং yet to happen, so it's quite speculative, কিন্তু let's watch how it is all unfolding. আর নেক্সট সেগমেন্ট এন্ড ফাইনাল সেগমেন্টে আমরা আলোচনা করব কি এটা নিয়ে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, what kind of preparations that we have to keep in mind to embrace this challenge. So thank you so much and continue to stay with us.